হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা অর্গানিক রিয়াকশন মেকানিজম শুরু করেছিলাম। সাবস্ট্রেট রিএজেন্ট এই সংক্রান্ত ইন্ট্রোডাকশনের পরে আমরা আগের দিন কভার করেছিলাম বন্ড ফিশন বা বন্ড ক্লিভেজ কত ধরনের হয়, হোমোলাইটিক, হেটেরোলাইটিক, তাদের বৈশিষ্ট্য, তাদের কন্ডিশনস এবং তারপরে টাইপ অফ সলভেন্টস আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব টাইপ অফ রিএজেন্টস নিয়ে। রিএজেন্টস বেসিক্যালি তিন রকমের হয়, মানে তিনটে মেজর টাইপ। একটা হচ্ছে নিউক্লিওফাইল, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে ফ্রি র্যাডিক্যালস। তো আজকে আমরা আলোচনা শুরু করব নিউক্লিওফাইল দিয়ে, আর পরবর্তী লেকচারে আমরা ইলেকট্রোফাইল এবং ফ্রি র্যাডিক্যালটা কভার করব। নিউক্লিওফাইলটা সংক্রান্তে একটু বেশি পড়াশোনা করতে হবে আমাদের। তা শুরুতে আমি যেটা লিখবো সেটা হচ্ছে যে টাইপস অফ রিএজেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি তিনটে টাইপ আমরা এখানে আলোচনা করব। প্রথমটা হচ্ছে নিউক্লিওফাইল, সেকেন্ড ইলেকট্রোফাইল, আর থার্ড হচ্ছে ফ্রি র্যাডিক্যালস। অবশ্যই কার্বন ফ্রি র্যাডিক্যালস, মানে কার্বনের মাথায় একটা ডট, সিঙ্গেল ইলেকট্রন বা অড ইলেকট্রন। ইলেকট্রোফাইলকে জেনারেলি ই প্লাস দিয়ে সিম্বলাইজ করা হয়, আর নিউক্লিওফাইলকে NU মাইনাস দিয়ে সিম্বলাইজ করা হয়। আমরা আজকে আলোচনা শুরু করব নিউক্লিওফাইল দিয়ে, ঠিক আছে? এবার নিউক্লিওফাইল কাকে বলে? প্রথম কথা হচ্ছে নিউক্লিওফাইল শব্দটার মধ্যে দুটো টার্ম আছে, একটা হচ্ছে নিউক্লিও, একটা হচ্ছে ফাইল। এই নিউক্লিও শব্দটা নিউক্লিয়াসকে রিপ্রেজেন্ট করে, আর ফাইল শব্দটার ইংরাজি মানে হচ্ছে লাভিং। তাহলে নিউক্লিওফাইল হচ্ছে এমন একটা স্পিসিস যেটা হচ্ছে নিউক্লিয়াস লাভিং, মানে নিউক্লিয়াস দ্বারা অ্যাট্রাক্টেড হয়, যে নিউক্লিয়াসের কাছাকাছি যেতে চায় এমন কোনো স্পিসিস। তার মানে আমরা এটা বলতে পারি যে নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস মানে হচ্ছে সেটা পজিটিভলি চার্জড। তাহলে নিউক্লিয়াস লাভিং কারা হবে? যারা নেগেটিভলি চার্জড বা যাদের ইলেকট্রন ডেনসিটি বেশি, যারা ইলেকট্রন রিচ, তাদেরকে আমরা ইন জেনারেল নিউক্লিওফাইল বলবো, ঠিক আছে? তাহলে যেটা লিখবো আমরা, এক নম্বর হচ্ছে নিউক্লিওফাইলস আর এক নম্বর হচ্ছে ইলেকট্রন রিচ স্পিসিস। দু নম্বর হচ্ছে এরা কি করে অ্যাকচুয়ালি? এরা অ্যাকচুয়ালি ইলেকট্রন পেয়ার ডোনেট করে, ইলেকট্রন পেয়ার ডোনার, ঠিক আছে? এরা ইলেকট্রন পেয়ার ডোনেট করে। ইলেকট্রন পেয়ার যারা ডোনেট করে তাদেরকে আমরা লুইস বেস এই নামেও চিনি। সুতরাং নিউক্লিওফাইলগুলো সবাই হচ্ছে লুইস বেস। থার্ড হচ্ছে এরা খালি ইলেকট্রন পেয়ার দান করে তাই নয়, ইলেকট্রন পেয়ার যাকে দান করলো তার সঙ্গে একটা কেমিক্যাল বন্ড, একটা কোভ্যালেন্ট বন্ডও তৈরি করে। এবার এই ইলেকট্রন পেয়ার দান করছে, কাকে দান করছে? প্রথম লিখি হচ্ছে যে ডোনেটস ইলেকট্রন পেয়ার টু এনি স্পিসিস, যে কোনো স্পিসিসকে ইলেকট্রন পেয়ার দান করে, এক্সেপ্ট প্রোটন মানে H+, ঠিক আছে? প্রোটনকে যারা ইলেকট্রন পেয়ার দান করে তাদেরকে আমরা বলি বেস। H+ মানে এটা অ্যাসিড, তো অ্যাসিডকে যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে তারা হচ্ছে বেস। তাহলে নিউক্লিওফাইল হচ্ছে তারাই যারা প্রোটন ছাড়া বাকি যে কোনো স্পিসিসকে ইলেকট্রন পেয়ার ডোনেট করবে। এবার আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ছি, এখানে বেসিক্যালি আমাদের সাবস্ট্রেটগুলো সবাই হচ্ছে কার্বন কম্পাউন্ড। সুতরাং আমরা এখানে এনি স্পিসিস বলতে আমরা এখানে তাও স্পেসিফাই করে দেবো যে এটা অ্যাকচুয়ালি কার্বন। তাহলে দেখো, ইলেকট্রন পেয়ার ডোনেট করবে এরা, যাকে ডোনেট করবে সে তার নিশ্চয়ই ইলেকট্রনের ঘাটতি থাকবে, সেই জন্যই আমরা নিউক্লিয়াস লাভিং বলছি, মানে নিউক্লিয়াসকে দান করবে ইলেকট্রন, অর্থাৎ কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট কোনো স্পিসিসকে দান করবে। অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি রেসপেক্টে যে কার্বন অ্যাটমকে নিউক্লিওফাইল ইলেকট্রন পেয়ার ডোনেট করবে সেই কার্বন অ্যাটম আইদার C+ হবে অথবা C∆+ হবে, মোটমাট ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ঠিক আছে? আর ফোর্থ পয়েন্ট যেটা লিখতে চাইছি সেটা হচ্ছে যে উপরটায় লিখি, ফোর্থ পয়েন্ট যেটা লিখতে চাই আমি সেটা হচ্ছে যে নিউক্লিওফাইলস not only donates electron pair
but also form sigma bond with the electron deficient সেন্টার, মানে যাকে ইলেকট্রন পেয়ারটা ডোনেট করলো তার সঙ্গে কেমিক্যাল বন্ডও বানায়। শুধু শুধু ইলেকট্রন পেয়ার ডোনেট করলে নিউক্লিওফাইল হয়ে গেল না, তার সঙ্গে বন্ডও বানাতে হবে, ঠিক আছে। তো এই চারটে হচ্ছে নিউক্লিওফাইলের সংজ্ঞা বলতে পারো, ডেফিনিশন, বৈশিষ্ট্য যা বলতে পারো। এবার দেখো ইলেকট্রন পেয়ার ডোনেট তো যারা বেস তারাও করে, তাহলে বেসদের সঙ্গে নিউক্লিওফাইলদের বেসিক যে ডিফারেন্স সেইটা আমাদেরকে সবার আগে জানতে হবে, ঠিক আছে। তাহলে এটা কপি করো, তাহলে দেখো আমরা ডিফারেন্সের মতন করে লিখছি আর কি, নিউক্লিওফাইলস অ্যান্ড নিউক্লিওফিলিসিটি। নিউক্লিওফিলিসিটি মানে হচ্ছে দ্য এবিলিটি টু বিহেভ লাইক আ নিউক্লিওফাইল, মানে একটা নিউক্লিওফাইলের স্ট্রেংথ বলতে পারি আমরা। কোনো একটা নিউক্লিওফাইলের নিউক্লিওফিলিসিটি বেশি মানে তার অ্যাজ এ নিউক্লিওফাইল বিহেভ করার তার টেন্ডেন্সি বেশি। আর আমরা এদিকে লিখছি বেস অ্যান্ড বেসিসিটি। দুটোর মধ্যে বেসিক একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা যেটা বুঝলাম যে এখানে এরা হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনার বেসিক্যালি, আর বেসগুলো হচ্ছে বেসিক্যালি প্রোটন অ্যাকসেপ্টার, ঠিক আছে। বেস যারা তাদের কাজ হচ্ছে প্রোটন অ্যাকসেপ্ট করা, প্রোটনদের সঙ্গে রিয়াকশন করা, আর এদের কাজ হচ্ছে ইলেকট্রন দান করা। 2 নম্বর হচ্ছে যেটা বললাম যে ডোনেটস ইলেকট্রন পেয়ার টু এনি স্পিসিস আদার দেন H+। আর এরাও ইলেকট্রন পেয়ার ডোনেট করে প্রোটন অ্যাকসেপ্ট করার সময়। তাহলে কাকে ডোনেট করে? প্রোটনকে। ডোনেটস ইলেকট্রন পেয়ার টু প্রোটন অনলি, ঠিক আছে, আদার দেন H+। আর আমরা এখানে আমাদের সুবিধার্থে বলবো যে অর্গানিকের ক্ষেত্রে কাকে ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, নিউক্লিওফাইলগুলো C+কে অথবা C∆+কে, ঠিক আছে। থার্ড হচ্ছে নিউক্লিওফাইলস not only donates electron pair to electron deficient species but also forms bond with it। কেবলমাত্র ইলেকট্রন পেয়ার ডোনেট করে তাই নয়, তার সঙ্গে বন্ডও তৈরি করে। কিন্তু বেসের ওরকম কোনো ঝামেলা নেই। বেসগুলো কি করে? বেসেস only donates electron pair অথবা কি লিখতে পারি accepts proton and becomes a stable species। এর কাজ হচ্ছে প্রোটনটাকে অ্যাকসেপ্ট করে স্টেবল হয়ে চুপচাপ এক জায়গায় বসে যাওয়া। স্টেবল হতে হবে ওকে। কোনো একটা বেস তখনই হবে যখন প্রোটন অ্যাকসেপ্ট করার পরে সে স্টেবল হবে। যদি স্টেবল না হতে পারে তাহলে বলবো যে তার বেসিসিটি কম, সে হচ্ছে উইক বেস। তাহলে এবার একটা নিউক্লিওফাইল স্ট্রং হওয়ার মানে তার মানেটা কী দাঁড়ায়, আর একটা বেসের স্ট্রং বেস হওয়ার মানেটা কী দাঁড়ায় সেটা এবার বলছি। ফোর্থ পয়েন্ট হচ্ছে নিউক্লিওফিলিসিটি মানে হচ্ছে মানে স্ট্রেংথ অফ এ নিউক্লিওফাইল ইজ দ্য অ্যাটাকিং স্পিড অফ নিউক্লিওফাইল।
নিউক্লিওফিলিসিটি হচ্ছে একটা নিউক্লিওফাইলের অ্যাটাকিং স্পিড, মানে কত তাড়াতাড়ি ও এই সি প্লাসটাকে বা সি ডেল্টা প্লাসটাকে অ্যাটাক করতে পারছে, মানে লোন পেয়ারটাকে ডোনেট করতে পারছে কত তাড়াতাড়ি, হাউ ফাস্ট। ঠিক আছে, যত তাড়াতাড়ি ইলেকট্রন পেয়ার ডোনেট করবে আমরা বলবো তত স্ট্রং নিউক্লিওফাইল। ঠিক আছে, তাহলে ফাস্টার ইট ডোনেটস ইলেকট্রন পেয়ার and forms bond, stronger the nucleophile will be। ঠিক আছে, যত ফাস্ট ও ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারবে এবং বন্ড তৈরি করতে পারবে তত স্ট্রং নিউক্লিওফাইল হবে, এবং আমরা বলবো যে ওর নিউক্লিওফিলিসিটি তত বেশি। অপরপক্ষে বেসগুলোর মানে ওদের স্ট্রং বেস হওয়ার ক্রাইটেরিয়া কি, ওকে ইলেকট্রন পেয়ারটা যখন ও ডোনেট করছে, অ্যাকসেপ্ট করছে প্রোটনকে, তখন ওকে স্টেবল হতে হবে। ঠিক আছে, মোর স্টেবল দ্য প্রোডাক্ট after accepting H+, অ্যাকসেপ্ট করার পরে যেটা তৈরি হলো প্রোডাক্টটা, সেটা যত বেশি স্টেবল হবে। এই প্রোডাক্টের নাম কি, এই প্রোডাক্টটার যেটা তৈরি হয়েছে তার একটা নাম আছে। বেস যখন প্রোটন অ্যাকসেপ্ট করে তখন যা তৈরি হয় সেটাকে বলা হয় ওই বেসটার কনজুগেট অ্যাসিড। নিশ্চয়ই জানো তোমরা। একই রকমভাবে যেমন কোনো অ্যাসিড যখন প্রোটন লস করে তখন যা তৈরি হয় সেটা হচ্ছে ওই অ্যাসিডের কনজুগেট বেস, তেমনি বেস যখন প্রোটন অ্যাকসেপ্ট করলো তখন যে প্রোডাক্ট তৈরি হলো তার নাম হচ্ছে তার মানে বেসটার কনজুগেট অ্যাসিড। তাহলে সেই কনজুগেট অ্যাসিডটা যেটা তৈরি হলো সেটা যত বেশি স্টেবল হবে আমরা বলবো বেসটা তত স্ট্রং বেস। ঠিক আছে, স্ট্রঙ্গার ইজ দ্য বেস। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা তাড়াতাড়ি রিয়াকশান হওয়ার একটা ব্যাপার আছে যেটাকে আমরা কনসিডার করব, মানে রিয়াকশানটার রেট কত তাড়াতাড়ি হচ্ছে সেইটা কনসিডার করব। আর এইখানে আমরা স্ট্রং বেস কখন হবে, যখন আমরা দেখব যে প্রোডাক্টের স্টেবিলিটি বেশি তখন। তাহলে এটা হচ্ছে একটা স্টেবিলিটি কী বলবো মানে স্টেবিলিটি কন্ট্রোলড একটা ঘটনা, আর এটা হচ্ছে একটা রেট কন্ট্রোলড ঘটনা। ঠিক আছে, বাকি পয়েন্টসগুলো লিখছি, এটা কপি করে নাও। তাহলে ফিফথ পয়েন্ট হচ্ছে it is an irreversible process. কোন প্রসেসটা ইররিভার্সিবল, মানে যখন কোনো একটা নিউক্লিওফাইল সাবস্ট্রেটকে অ্যাটাক করছে, মানে যে রিয়াকশানটা তৈরি হচ্ছে, বন্ড ফর্ম হচ্ছে মানে রিয়াকশান হচ্ছে, তো সেইটা হচ্ছে একটা ইররিভার্সিবল রিয়াকশান। কিন্তু এটা হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস। আর যখনই কোনো প্রসেস ইররিভার্সিবল হয় তখনই সেইটা হয় রেট কন্ট্রোলড, মানে কত তাড়াতাড়ি ঘটনা ঘটবে সেটাই হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। রেট কন্ট্রোলড আমরা আরেকটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোলড। রিয়াকশান কাইনেটিক্স মানে, হ্যাঁ না, কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার আমরা পড়েছি। কাইনেটিক্স মানে ওখানে রেট সংক্রান্ত আলোচনা হয়। তাহলে রেট কন্ট্রোলড বা কাইনেটিক্যালি কন্ট্রোলড। আর রিভার্সিবল প্রসেস হেন্স এটা হচ্ছে স্টেবিলিটি কন্ট্রোলড। দ্যাট ইজ, একটা হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোলড আর এটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড। থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড কি প্রসেস, অবশ্যই এটাও তেমনি রেট বা কাইনেটিক্যালি কন্ট্রোলড প্রসেস। আমরা পরবর্তীকালে যত আমাদের আলোচনা এগোবে আমরা এরকম কাছাকাছি দুটো টার্ম আরও জানবো, যেগুলোকে বলা হয় থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড প্রোডাক্ট আর কাইনেটিক্যালি কন্ট্রোলড প্রোডাক্ট। সেইগুলো কখন কাদের কি বলে সেইগুলো যখন আলোচনা আমাদের এগোবে তখন সেই হিসাবে আমরা জানবো। সেইগুলোকে অনেক সময় কাইনেটিক্যালি কন্ট্রোলড প্রোডাক্টকে KCP বলা হয় আর থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড প্রোডাক্টকে TCP বলা হয়।
এটা একটা জাস্ট ইনফরমেশন হিসেবে জানিয়ে রাখলাম। এবার সাপোজ OH মাইনাস ইলেকট্রন পেয়ার আছে ওর, যেটা ও ডোনেট করতে পারে। এবার CH3Cl, কার্বনটা ডেল্টা প্লাস, ক্লোরিন ডেল্টা মাইনাস, কারণ ইলেকট্রন নেগেটিভিটি বেশি। তাহলে এই যে নেগেটিভ চার্জ, এ কী করবে, কার্বনকে যদি ওর ইলেকট্রন পেয়ার ডোনেট করে এনি স্পিসিস আদার দেন H+, তখনই ওটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে এখন নিউক্লিওফাইল। প্রোডাক্ট কি তৈরি হবে, CH3OH আর Cl মাইনাসটা বাইরে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, যখনই এখানে অ্যাটাক করবে তখন এই বন্ডটা খুলে বেরিয়ে যাবে। কেন বেরিয়ে যাবে, কারণ এই যে কার্বনটা আছে না, কার্বনের তো ভ্যালেন্সি 4টেই বন্ডও তৈরি করতে পারে। তো 3টে হাইড্রোজেনের সঙ্গে আর একটা ক্লোরিনের সঙ্গে অলরেডি বন্ড করে আছে, তাহলে তার বেশি 5টা তো করতে পারে না। যদি একটা নতুন বন্ড তৈরি হতে হয় তাহলে পুরনো একটা বন্ড ভাঙতেই হবে। এবার সেই ক্ষেত্রে CH বন্ড ভেঙে যাওয়ার তুলনায় CCl বন্ড ভেঙে যাওয়া অনেক বেশি সহজ। আমরা বলি যে এই যে Cl মাইনাসটা বাইরে বেরিয়ে চলে গেল, এটাকে আমরা বলি লিভিং গ্রুপ, যে হচ্ছে রিয়াকশান মিডিয়ামকে লিভ করলো। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, লিভিং গ্রুপ। আমরা পরবর্তী আলোচনায় লিভিং গ্রুপ কে বেশি ভালো লিভিং গ্রুপ, কে লিভিং গ্রুপ হিসেবে খারাপ, সেগুলো আমরা আলোচনা করব। তো সেখানে আমরা বলবো যে H মাইনাস একটা খুবই ব্যাড লিভিং গ্রুপ, কিন্তু Cl মাইনাস, I মাইনাস এরা গুড লিভিং গ্রুপ। ঠিক আছে, তা এইটা হচ্ছে দেখো নিউক্লিওফাইল, এইটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট, এইটা হচ্ছে প্রোডাক্ট মিথানল, আর এটা লিভিং গ্রুপ। এবার এই একই OH মাইনাস যদি প্রোটন অ্যাকসেপ্ট করে, তাহলে কি তৈরি করবে, জল তৈরি করবে। আমরা রিভার্সেবল সাইন দেব এবং প্রোটন অ্যাকসেপ্ট করলো, জল তৈরি করলো। এবার যে প্রোডাক্ট তৈরি হলো, শুধুমাত্র এই প্রোডাক্টের স্টেবিলিটি ডিফাইন করবে যে এই নেগেটিভলি চার্জ স্পিসিসটা বা ইলেকট্রন রিচ যে স্পিসিসটা সেটা কত ভালো বেস। আমরা জানি যে জল হচ্ছে একটা অত্যন্ত স্টেবল একটা কম্পাউন্ড নর্মাল রুম টেম্পারেচারে। যেহেতু এটা খুব স্টেবল কম্পাউন্ড, অর্থাৎ এই যে বেস তার যে কনজুগেট অ্যাসিড সেটা স্টেবল, তাই এই বেসটা হচ্ছে স্ট্রং বেস। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব বেস, আর এইটা হচ্ছে বেসের কনজুগেট অ্যাসিড। তাহলে আমরা ব্যাপারটা এরকমও বলতে পারি যে বেসিসিটি মানে স্ট্রেংথ অফ আ বেস, একটা বেস কত স্ট্রং সেটা ডিপেন্ড করবে কার উপরে, স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিড। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এখানে আমরা রেট নিয়ে আলোচনা করলাম, যে নিউক্লিওফিলিসিটি মানে হচ্ছে কত তাড়াতাড়ি অ্যাটাকটা হবে, রেট। কিন্তু এইখানে তাড়াতাড়ি অ্যাটাক হওয়ার কোনো ব্যাপার নেই। এখন কেন নেই, মানে ডিফারেন্সটা কেন হচ্ছে, কারণ হচ্ছে যে দেখো এইখানে বেস হিসেবে এখন OH মাইনাস আছে, আর যা যা ইউজ করি না কেন আমি বেস হিসাবে, তার কাজ হচ্ছে কার সঙ্গে বন্ড তৈরি করা, H+। মানে হাইড্রোজেন, তার যে 1s অরবিটাল সেইখানকার একটা ইলেকট্রনটা নেই, মানে 1s অরবিটালটা ফাঁকা আছে, তো সেইখানে ইলেকট্রন পেয়ারও ডোনেট করবে। এবার s অরবিটাল কীরকম হয়, s অরবিটাল স্ফেরিক্যাল শেপ হয়। স্ফেরিক্যাল যদি হয় তাহলে যে আসছে অ্যাটাক করতে, ইলেকট্রন পেয়ার নিয়ে যে আসছে, সে ওই স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল যে s অরবিটাল হাইড্রোজেনের, তার যে কোনো দিক থেকে অ্যাটাক করতে পারে। সুতরাং যে কোনো দিক থেকেই যদি অ্যাটাক হয় সঙ্গে সঙ্গেই বন্ড তৈরি হবে। তার মানে অ্যাটাক করার জন্য H+-এর 1s অরবিটালে এসে ইলেকট্রন পেয়ার দান করার জন্য এই বেসটাকে কোনো স্পেসিফিক ডাইরেকশন থেকে আসতে হচ্ছে না, যে কোনো ডাইরেকশন থেকে এলেই হলো, রেট একই রকম। তাই জন্য রেটটা এখানে ফ্যাক্টর না। কিন্তু এখানে রেট কেন ফ্যাক্টর, কারণ এখানে OH মাইনাসের সঙ্গে মানে অক্সিজেন পরমাণুর সঙ্গে বন্ড হবে কার, কার্বনের। তাহলে অক্সিজেনের p অরবিটাল থেকে কার্বনের sp3 অরবিটালে ইলেকট্রন আসবে। এবার p অরবিটাল হোক sp3 হোক, তাদের একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশন আছে। তাহলে ওই পার্টিকুলার ওরিয়েন্টেশন বরাবর যদি তারা অগ্রসর হয় এবং তাদের যদি মুখোমুখি সংঘর্ষ বা কি বলবো হেড অন কলিশন যদি হয়, কেবলমাত্র তখনই বন্ড তৈরি হবে, সিগমা বন্ড তৈরি হবে। যদি একটা p অরবিটাল এরকম আসে আর একটা p অরবিটাল যদি এর পাশ থেকে এইভাবে এসে কলিশন হয়, তাহলে কলিশনটা এফেক্টিভ হবে না।
সিগমা বন্ড তৈরি হবে না। কিন্তু নিউক্লিওফিলিসিটি তো ব্যাপারটাই হচ্ছে এরকম যে অ্যাটাক করবে এবং তার সঙ্গে একটা নতুন সিগমা বন্ড তৈরি হতেই হবে। তাহলে সিগমা বন্ড তৈরি হওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে ওই যে একটা ডাইরেকশনের উপর ডিপেন্ড করে। তাহলে সঠিক ডাইরেকশান থেকে কত তাড়াতাড়ি নিউক্লিওফাইলটা আসছে সেইটার উপরে এইবার রিয়াকশান রেটটা ডিপেন্ড করে। কিন্তু এইখানে ডিপেন্ড করে না কেন? কারণ H প্লাস সিমেট্রিক্যাল, যে কোনো ডাইরেকশান থেকেই আসুক না কেন বেসটা কলিশনটা ঠিকঠাকই হবে, কারণ সিমেট্রিক্যাল যখন সব দিক থেকেই আসলেই একই রকমের কলিশন হবে এবং বন্ড ফর্মেশন হবে। তাই এখানে রেটটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে রেট যেহেতু সবার ক্ষেত্রে সমান, তাহলে এইবার রিয়াকশান হওয়ার পরে সিস্টেম কত বেশি স্টেবল হচ্ছে সেইটা হচ্ছে ফ্যাক্টর। তাই জন্য এটা স্টেবিলিটি কন্ট্রোলড বা থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড, কিন্তু এটা হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোলড একটা প্রোডাক্ট, আই মিন প্রসেস। ঠিক আছে। আর লাস্ট যেটা ডিফারেন্স সেটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স মানে হচ্ছে একটা জায়গার একটা যদি অভাব হয়, স্থানের যদি অভাব হয়, মানে একটা বন্ড তৈরি হতে হবে, সেই বন্ডটা তৈরি হওয়ার জন্য দুটো অ্যাটমকে পাশাপাশি আসতে হবে, কাছাকাছি আসতে হবে। কাছাকাছি আসার জন্য পর্যাপ্ত স্পেস যদি না থাকে তাহলে তারা কাছাকাছি আসতে পারবে না, বন্ড ফর্মেশন হবে না, সিগমা বন্ড ফর্মেশন। সুতরাং স্টেরিক হিন্ড্রেন্সটা একটা এখানে ফ্যাক্টর। স্টেরিক হিন্ড্রেন্স অ্যাফেক্টস নিউক্লিওফিলিসিটি। কিন্তু এখানে বেসিসিটির ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স ফ্যাক্টর না। কেন? কারণ স্থানের অভাব হবেই না, কারণ ও কাকে অ্যাটাক করতে আসছে? H প্লাসকে, যে হচ্ছে সব থেকে ছোটো স্পিসিস, তাই না? যত রকমের ক্যাটায়ন অ্যানায়ন হয় তাদের মধ্যে সব থেকে ছোটো হচ্ছে H প্লাস, তো তাকে এসে অ্যাটাক করা খুব একটা তার জন্য বিশাল জায়গার দরকার, সেটা হবে না। তাই জন্য এটা স্টেরিক হিন্ড্রেন্স একে এফেক্ট করতে পারবে না। তাই আমরা এখানে লিখব যে স্টেরিক হিন্ড্রেন্স does not affect basicity। ঠিক আছে, কপি করো। নেক্সট হচ্ছে টাইপস অফ নিউক্লিওফাইলস। নিউক্লিওফাইলের কয়েকটা টাইপ হয়, মানে এরা অ্যাকচুয়ালি কী করে? ইলেকট্রন ডোনেট করে। তো প্রথম টাইপ হচ্ছে নেগেটিভলি চার্জড কিছু নিউক্লিওফাইলস। ফর এক্সাম্পল OH মাইনাস, NH2 মাইনাস, OR মাইনাস, আর মানে যে কোনো অ্যালকিল গ্রুপ। এছাড়া ধরো PHO মাইনাস মানে ফেনক্সাইড আয়ন আর কি। তারপর ধরো RCOO মাইনাস, তারপর ধরো RSO3 মাইনাস মানে সালফোনেট আয়ন, সালফোনিক অ্যাসিড থেকে আসা। এছাড়া আরও অনেক এরকম রয়েছে। মোটমাট নেগেটিভলি চার্জ হতে হবে, মানে যে পার্টিকুলার অ্যাটমটার মাথায় নেগেটিভলি চার্জড সে হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, আমরা তাকে বলবো ডোনার অ্যাটম। ঠিক আছে। এখানে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে অক্সিজেন, এখানে নাইট্রোজেন, এখানে অক্সিজেন, সাপোজ এরকম হতে পারে, RS মাইনাস হতে পারে, ঠিক আছে, SH মাইনাস হতে পারে, মানে যে কোনো নেগেটিভলি চার্জড স্পিসিস নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। 2 নম্বর হচ্ছে যে কোনো নেগেটিভলি চার্জ স্পিসিস বললাম, সেটা আবার অনেক সময় হয় না, এক্সেপশানও আছে, পরে বলছি। 2 নম্বর হচ্ছে নিউট্রাল মলিকিউল, যেমন ধরো জল। এবার জলের মধ্যে অক্সিজেন লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটাও কাউকে ডোনেট করে। লোন পেয়ার মানেও একটা ইলেকট্রন পেয়ার। তাহলে অক্সিজেন লোন পেয়ার ডোনেট করার মাধ্যমে নিউক্লিওফিলিসিটিটা প্রদর্শন করে। একই রকমভাবে অ্যামোনিয়া, ফসফরাস লোন পেয়ার এখানে আছে, তাই তো, H2S। তারপর ধরো RCOOH অ্যাসিডের এই অক্সিজেনটা, ঠিক আছে। ধরো ফেনল, PHOH, যে কোনো অ্যালকোহল, ঠিক আছে। তো এখানে সবই নিউট্রাল অ্যাটম, যারা লোন পেয়ার আছে তারা ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে। আচ্ছা, উপরটা মুছে দিচ্ছি আমি। থার্ড টাইপ অফ নিউক্লিওফাইলস হচ্ছে পাই ইলেকট্রন ডোনার।
পাই ইলেকট্রন যারা ডোনেট করতে পারে, যেমন ধরো অ্যালকিন, অ্যালকাইন, তারপর ধরো বেনজিন, ঠিক আছে, যে কোনো অ্যালকিন বা অ্যালকাইন, এদের এই যে পাই বন্ড একটা, তাহলে পাই ইলেকট্রন ক্লাউড হচ্ছে সিগমা স্কেলেটনের ওপরে এবং নিচে, অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য প্লেন অফ দ্য মলিকিউল, এই পাই ইলেকট্রন ক্লাউডটা সারাউন্ডেড থাকে। এইবার এর কাছাকাছি যদি কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট কেউ এসে পড়ে, যদি এসে পড়ে, তাহলে ও এই পাই ইলেকট্রনটা একে ডোনেট করে। সেক্ষেত্রে যেহেতু ইলেকট্রন ক্লাউড ডোনেট করছে, তাই এটা নিউক্লিওফাইলের মতন আচরণ করছে, ঠিক আছে। অ্যালকাইন বা বেনজিনও এরকমভাবে করতে পারে। এটা হচ্ছে থার্ড টাইপ। আর ফোর্থ একটা টাইপ আছে যেটা, যাদেরকে আমরা ডিরেক্টলি নিউক্লিওফাইল বলি না, কিন্তু নিউক্লিওফাইলের মতন আচরণ করে এবং সেই রকম রিয়াকশন করে। যেমন ধরো যে কোনো অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড, সব থেকে পরিচিত হচ্ছে RMGX, এদের নাম হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, তো গ্রিগনার্ড রিয়েজেন্টে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম যেহেতু মেটাল, ওটা ডেল্টা পজিটিভ, আর অ্যালকিল গ্রুপের কার্বনটা ডেল্টা নেগেটিভ। এইবার এই কার্বনটা একটা নিউক্লিওফাইলের সেন্টার হিসেবে কাজ করে, মানে অ্যাজ এ নিউক্লিওফাইল ও কাউকে নিজেকে আর কি ডোনেট করে আর কি, ইলেকট্রন পেয়ার। মানে এখানে এই বন্ড নিয়েও বেরিয়ে চলে যায়, বন্ডের ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে, এবং কাউকে অ্যাটাক করে। এটা হতে পারে। এছাড়া ধরো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড, এই ধরনের কিছু কম্পাউন্ড আছে। এরা হচ্ছে নিউক্লিওফাইলের, আমরা বলি নিউক্লিওফাইলের সোর্স। এরা নিজেরা ডিরেক্টলি নিউক্লিওফাইল না, কিন্তু এইখান থেকে, এই দুটো থেকেই অ্যাকচুয়ালি H- তৈরি হয়, এবং সেই H- কখনো কখনো নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, বেস হিসেবে ম্যাক্সিমাম টাইম কাজ করে, কিন্তু কখনো কখনো নিউক্লিওফাইল হিসেবেও কাজ করে। তো এই হচ্ছে আমাদের নিউক্লিওফাইলের 4টে টাইপস। এবার আমরা দেখবো যে নিউক্লিওফিলিক স্ট্রেংথ, মানে নিউক্লিওফিলিসিটি, যখন আমরা কম্পেয়ার করবো দুটো নিউক্লিওফাইলের মধ্যে যখন কম্পেয়ার করবো, কে বেটার নিউক্লিওফাইল, কে স্ট্রঙ্গার নিউক্লিওফাইল, তো সেইগুলো কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, এটা কপি করে নাও। তাহলে এবার আলোচনা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ অফ নিউক্লিওফাইলস, অর্থাৎ এর মানেই হচ্ছে কি নিউক্লিওফিলিসিটি, ঠিক আছে। তাহলে 1 নম্বর হচ্ছে, কতগুলো রুল আছে। রুল 1 হচ্ছে, আচ্ছা এখানে বলে রাখি, এরকম না যে রুল 1 প্রথমে অ্যাপ্লাই করতে হবে, তারপরে রুল 2 অ্যাপ্লাই করতে হবে, এরকম কিছু নেই। যেরকমটা আমরা রেজোনেটিং স্ট্রাকচারদের স্টেবিলিটি বের করার সময় বলি, সেরকম কোনো ব্যাপার এখানে নেই। এগুলো প্রত্যেকটা রুলই একটার সঙ্গে অন্যটা ইন্ডিপেন্ডেন্ট আর কি। তাহলে ব্যাপারটা হচ্ছে প্রথমে যে ইলেকট্রন ডেনসিটি যদি বৃদ্ধি পায়, তাহলে নিউক্লিওফিলিসিটি এটাও বাড়বে। কারণ নিউক্লিওফিলিসিটি মানে হচ্ছে আফটারঅল ইলেকট্রন পেয়ার কাউকে ডোনেট করা। তাহলে কারোর যদি ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়, মানে ইলেকট্রন যদি তার কাছে প্রচুর থাকে, তাহলে সে অনায়াসে সেটা কাউকে দান করতে পারে, মানে রিলেটিভলি প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। তাই আমরা বলবো যে ইলেকট্রন ডেনসিটি বাড়লে নিউক্লিওফিলিসিটি বাড়ে। এবার এটাকে আমরা সহজভাবে এভাবে আর কি এক্সপ্লেইন করি, এক্সাম্পল দেওয়ার সময় আর কি। সেখানে আমরা এটা বলি যে ফর সেম ডোনার অ্যাটম, মানে দুটো আলাদা নিউক্লিওফাইল, তাদের ডোনার অ্যাটম, মানে যে হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনেট করছে সেটা সেম, সেই ক্ষেত্রে কি হয়, নিউক্লিওফিলিসিটি অ্যানায়ন গ্রেটার দেন নিউট্রাল মলিকিউলের তুলনায় অ্যানায়নের কিন্তু কি বলবো, নিউক্লিওফিলিসিটি বেশি। ফর এক্সাম্পল 1 নম্বর OH- এর নিউক্লিওফিলিসিটি H2O তুলনায় বেশি। H2O অক্সিজেন লোন পেয়ার ডোনেট করবে, আর এখানেও অক্সিজেন নেগেটিভ চার্জ ডোনেট করবে। তাহলে যেখানে মাথায় নেগেটিভ চার্জ বসে আছে, তাহলে এখানে নিশ্চয়ই ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি, ন্যাচারালি এর নিউক্লিওফিলিসিটি বেশি। একই রকমভাবে RO- ROH, একই রকমভাবে SH- H2S,
একই রকমভাবে আর এসএইচ আগে লিখে দিলাম আমি, তাহলে এটা এইদিকে লিখব, ওর বেশি, এসএইচ মাইনাসের বেশি, ঠিক আছে, সরি এসআর মাইনাসের বেশি। ফিফথ আমরা এরকম লিখতে পারি যে CH3CO, CH3 না লিখে অ্যাকচুয়ালি আমি আর গ্রুপ লিখি, যে কোনো কার্বক্সিলেট আয়ন তার নিউক্লিওফিলিসিটি করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিডের তুলনায় বেশি, যে কোনো কার্বক্সিলেট আয়নের নিউক্লিওফিলিসিটি বেশি। একই রকমভাবে যে কোনো ফেনক্সাইড আয়নের বেশি হবে কার থেকে, ফেনলের থেকে, ঠিক আছে, অ্যালকোহলের থেকেও অ্যালকক্সাইড আয়নের বেশি। তো এই ধরনের আর কি, যেখানে যেখানে তুমি দেখবে যে এখানে অবশ্যই এই অক্সিজেনটা হচ্ছে ডোনার, এই অক্সিজেনটা না, ঠিক আছে, অবশ্যই এটাও ডোনার হিসেবে কাজ করতে পারে। যেখানে যেখানে তুমি দেখবে যে নেগেটিভলি চার্জড রয়েছে অ্যাটম আর নিউট্রাল অ্যাটম রয়েছে সেম অ্যাটম, সেখানে সেখানে নেগেটিভলি চার্জ স্পিসিসটা বেশি ভালো নিউক্লিওফাইল অর্থাৎ স্ট্রঙ্গার নিউক্লিওফাইল হবে, অর্থাৎ এদের নিউক্লিওফিলিসিটি বেশি হবে। এটা হচ্ছে 1 নম্বর রুল। সেকেন্ড রুল হচ্ছে, এটা মুছে নিয়ে যাবে, সেকেন্ড হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সেই প্রপার্টি যেটার মাধ্যমে কোনো একটা স্পিসিস কোভ্যালেন্টলি বন্ডেড কোনো ইলেকট্রন পেয়ার তাকে নিজের দিকে আকর্ষণ করে, অ্যাট্রাক্ট করে। তাহলে নিউক্লিওফিলিসিটি তো হচ্ছে তার উল্টো প্রপার্টি, ইলেকট্রন পেয়ার ডোনেট করার একটা প্রপার্টি। তাহলে যদি ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায় তাহলে ইলেকট্রন পেয়ারকে রিটেইন করার, নিজের কাছে ধরে রাখার সম্ভাবনা বা টেন্ডেন্সি বাড়বে, সুতরাং নিউক্লিওফিলিসিটি কমে যাবে। তাহলে আমরা এখানে লিখব যে ইলেকট্রোনেগেটিভিটি যদি ইনক্রিজ করে তাহলে নিউক্লিওফিলিসিটি ডিক্রিজ করবে, এবং জেনারেলি এটা আমরা লক্ষ্য করি কোথায়, অ্যালং আ পিরিয়ড, ঠিক আছে, যদি আমরা লেফট টু রাইট যাই ইন পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল আমরা যদি লেফট টু রাইট যাই তাহলে আমরা এই ঘটনা দেখব। কি দেখব? এক্সাম্পল দেখো, CH3 মাইনাস, NH2 মাইনাস, মিথেন একটা H হাইড্রোজেন লস করেছে, দিয়ে মিথাইড আয়ন তৈরি করেছে। এটা অ্যামোনিয়া একটা H লস করেছে, দিয়ে অ্যামাইড আয়ন তৈরি করেছে। তারপরে ধরো নাইট্রোজেনের পরে হচ্ছে অক্সিজেন, তো হাইড্রোক্সাইড আয়ন, আর তারপর লাস্টে হচ্ছে ফ্লুরাইড আয়ন। এবার দেখো ডোনার অ্যাটম এখানে সবাই আলাদা আলাদা আলাদা। অবভিয়াসলি আমরা যখন পিরিয়ডিক টেবিলে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন অ্যাটম তো পাল্টাবেই। এবার সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন, আমরা জানি এটা। তাহলে এই যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে এই কী চাইবে, ইলেকট্রন পেয়ারটাকে নিজের কাছে রেখে দিতে চাইবে, ডোনেট করতে চাইবে না। তাহলে এর নিউক্লিওফিলিসিটি সবথেকে কম হবে, আর সবথেকে বেশি হবে কার, কার্বনের। যেহেতু ওর ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে কম তাই ওর ইলেকট্রন পেয়ার ডোনেট করার টেন্ডেন্সি অনেক বাড়বে। ফলে এই চারজনের মধ্যে এ হবে সবথেকে বেশি ভালো বা স্ট্রঙ্গার বা স্ট্রংগেস্ট চারটের মধ্যে নিউক্লিওফাইল। একই রকমভাবে সাপোজ PH2 মাইনাস, ঠিক আছে, ফসফিন থেকে তৈরি হওয়া আয়ন। তারপর ধরো SH মাইনাস, OH মাইনাস যেমন জল H প্লাস লস করলে এটা তৈরি হয়, তেমনি H2S যখন H প্লাস লস করবে তখন এটা তৈরি হবে। আর ক্লোরাইড আয়ন। তাহলে এদের ক্ষেত্রেও এইরকম হবে নিউক্লিওফিলিসিটি স্ট্রেংথ। কেন? কারণ সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ক্লোরিন, তারপরে সালফার, এবং ফাইনালি সবথেকে কম ইলেকট্রোনেগেটিভ এবং সবথেকে বেশি নিউক্লিওফিলিক হচ্ছে ফসফরাস অ্যাটম, ঠিক আছে। আচ্ছা, থার্ড পয়েন্ট বলার আগে একটা জিনিস আমি মিস করে গেলাম বলতে, সেটা হচ্ছে যে যেটা আমি লিখেছিলাম আরেকবার আমি অর্ডারটা লিখছি, এদের বেসিসিটির অর্ডারটা একটু বলতে হবে আমাকে। আমরা নিউক্লিওফিলিসিটির অর্ডার বের করলাম যে নিউক্লিওফাইল হিসাবে সবথেকে বেশি হচ্ছে, ঠিকই তো আছে, সবথেকে বেশি হচ্ছে CH3 মাইনাস, আর সবথেকে কম হচ্ছে F মাইনাস। কারণ বেশি ইলেকট্রোনেগেটিভ, তো ইলেকট্রন পেয়ার নিজের কাছে ধরে রাখতে চাইছে। এখন যদি ইলেকট্রন পেয়ার নিজের কাছে ধরে রাখতে চায় তাহলে তো ওর সামনে যেই আসুক ইলেকট্রন ডেফিসিয়েন্ট, সেটা কার্বন প্লাসও হতে পারে, H প্লাসও হতে পারে, কাউকেই তো ইলেকট্রন দেবে না।
তাহলে নিউক্লিওফাইল হিসেবেও যেমন পুওর নিউক্লিওফাইল, তেমনি অ্যাজ এ বেস ও কিন্তু বেস হিসেবেও খুবই পুওর বেস, কারণ ও ইলেকট্রন পেয়ার সেক্ষেত্রেও ধরে রাখতে চাইবে H+কে ইলেকট্রন পেয়ার দেবে না। সুতরাং আমরা এরকম বলতে পারি যে আমরা যদি পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইট যাই, যে কোনো পিরিয়ডে লেফট থেকে যদি রাইটে যাই, তাহলে নিউক্লিওফিলিসিটি যেমন কমতে থাকে, অ্যাট দ্য সেম টাইম বেসিসিটিও কমতে থাকে। তাহলে আমি যদি এদিকে যাই, তাহলে আমরা লিখব যে নিউক্লিওফিলিসিটি ডিক্রিজ করছে, একই রকমভাবে বেসিসিটি ডিক্রিজ করছে। তাহলে আমরা এরকম একটা কনক্লুশনে আসতে পারি যে অ্যালং আ পিরিয়ড নিউক্লিওফিলিসিটি রানস প্যারালাল টু বেসিসিটি। নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটি হচ্ছে প্যারালাল, ঠিক আছে? মানে একটা কমলে অন্যটাও কমবে। কখন কমবে? যখন আমরা অ্যালং আ পিরিয়ড বাঁ দিক থেকে ডান দিকে যাব, দুটোই কমবে, ঠিক আছে? এবার আমি আসছি থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে লিখি আগে। থার্ড পয়েন্ট হচ্ছে ফর সেম ডোনার অ্যাটম, ঠিক আছে? সেম ডোনার অ্যাটমের ক্ষেত্রে নিউক্লিওফিলিসিটি রানস প্যারালাল টু বেসিসিটি। আমরা একটু আগে সেটা দেখলামও বটে 1 নম্বর রুলে। তবে সেইখানে আমরা আলাদা ক্যাটাগরাইজ করেছিলাম যে অ্যানায়নের সঙ্গে আমরা নিউট্রাল অ্যাটমের কম্পেয়ার করছিলাম উইথ সেম ডোনার অ্যাটম। আর এইখানে আমরা ওই রকম কোনো ডিস্টিংগুইশ করবো না যে অ্যানায়নের সঙ্গে নিউট্রাল মলিকিউলকেই কম্পেয়ার করতে হবে। অ্যানায়নের সঙ্গে অ্যানায়ন কম্পেয়ার করব, নিউট্রালের সঙ্গে নিউট্রালও কম্পেয়ার করব, কিন্তু সেক্ষেত্রেও যদি ডোনার অ্যাটম সেম হয় তাহলে নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটিটা প্যারালাল চলবে, ঠিক আছে? মানে নিউক্লিওফিলিসিটির যা অর্ডার হবে বেসিসিটিরও একই অর্ডার হবে, ঠিক আছে? যেমন ধরো 1 নম্বর আমি বলতে পারি যে RO মাইনাস আর HO মাইনাস, মানে হাইড্রোক্সাইড আয়ন আর অ্যালকক্সাইড আয়ন, কে ভালো নিউক্লিওফাইল বা কে ভালো বেস কী করে বুঝবো? এই যে R গ্রুপটা আছে, R গ্রুপের এখানে প্লাস আই এফেক্ট আছে, তার মানে অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে, তাহলে ইলেকট্রন ডেনসিটি বাড়লে নিউক্লিওফিলিসিটি বাড়বে। সুতরাং এই হচ্ছে অর্ডার, ঠিক আছে? একই রকমভাবে যদি তুমি বলো যে RO মাইনাস আর PHO মাইনাস, PHO মাইনাস মানে কি? PH মানে বেনজিন রিং, ফিনাইল গ্রুপ, ঠিক আছে? বেনজিন রিং যদি হয় তাহলে দেখো বেনজিন রিং, তো তাহলে নিশ্চয়ই এই O মাইনাসটা রিংয়ের সঙ্গে রেজোনেন্সে আসবে। তাহলে যদি এটা রেজোনেন্স স্টেবিলাইজড হয় তাহলে অক্সিজেনের মাথার যে ইলেকট্রন ডেনসিটি সেটা স্প্রেড করে গেল থ্রু আউট দ্য রিং। যদি স্প্রেড করে যায় তাহলে অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি কমে গেল, ইলেকট্রন ডেনসিটি কমে গেলে নিউক্লিওফিলিসিটি কমে যাবে। তাহলে দিস ইজ দ্য অর্ডার, ঠিক আছে? থার্ড PHO মাইনাস মানে যেটা এখানে লিখেছি ওটার সঙ্গে সাপোজ RCOO মাইনাস কার্বক্সিলেট আয়ন, এখানেও O মাইনাস ডোনার অ্যাটম, এখানেও O মাইনাস ডোনার অ্যাটম। এবার কার্বক্সিলেট আয়ন কীরকমভাবে স্টেবিলাইজড হয় দেখো। কার্বক্সিলেট আয়ন তো কি করবে? ইকুয়াল রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করবে, তাই তো? ইকুয়াল RS বা ইকুইভ্যালেন্ট RS তৈরি করবে। তাহলে দুটো RS বা রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে তার স্টেবিলিটি অনেক বেশি। সেক্ষেত্রে ফেনক্সাইড আয়নের থেকে এই আয়নের কার্বক্সিলেট আয়নের স্টেবিলিটি বাড়বে, মানে এই যে ইলেকট্রন ক্লাউডটা যেটা ডিসপার্স হচ্ছে, ডিলোকালাইজড হচ্ছে, ডিলোকালাইজেশন এখানে অনেক বেশি হবে। তাহলে ডিলোকালাইজড হয়ে গেলে কি হবে? অ্যাভেলেবিলিটি কমে গেল। তো যদি এই ইলেকট্রন পেয়ারটা যদি অক্সিজেনের থেকে যদি ওইদিকে চলে যায়, পুরো মলিকিউল যদি স্প্রেড হয়ে যায়, তাহলে অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রন অন দিস অক্সিজেন অ্যাটম কী হবে? ডিক্রিজ করবে, নিউক্লিওফিলিসিটি ডিক্রিজ করবে। তাহলে ঠিক আছে, একটা জিনিস আগে লক্ষ্য করো, এখানে আমি যেটা একটু আগে আমি একটা শব্দ উচ্চারণ করলাম সেটা হচ্ছে এর স্টেবিলিটি বেশি হবে কার্বক্সিলেটের। কেন? কারণ তোমরা রেজোনেন্সে নিশ্চয়ই পড়েছো যে ইকুইভ্যালেন্ট RS যারা তৈরি করে তারা নন ইকুইভ্যালেন্ট RS তৈরিকারী যে কম্পাউন্ড তার তুলনায় বেশি স্টেবল হয়। এবার সেখানে টোটাল নাম্বার অফ RS কম বা বেশি সেটা ফ্যাক্টর নয়,
ঠিক আছে। তাহলে দেখো স্টেবিলিটির সঙ্গে মানে অ্যানায়নগুলোর স্টেবিলিটির সঙ্গে নিউক্লিওফিলিসিটির একটা রিভার্স সম্পর্ক কিন্তু আছে প্রত্যেকটা ক্ষেত্রে। দেখো এখানে তো প্লাস আই এফেক্ট মানে অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে। তাহলে একটা নেগেটিভলি চার্জ স্পিসিস তার যদি ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায় তাহলে তো ইলেকট্রন ক্লাউডটা তো ডিসপার্স হচ্ছে না, ডিলোকালাইজড হলো না, উল্টে আরও ডেনসিটি বাড়ছে, মানে এটার স্টেবিলিটি কমছে। কিন্তু ফেনক্সাইড আয়নে অক্সিজেন ওর চার্জ ডিসপার্স করছে, ডিলোকালাইজ করছে, সুতরাং স্টেবিলিটি বাড়ছে। তাহলে যখনই অ্যানায়নের স্টেবিলিটি বাড়বে তখনই কিন্তু সেই অ্যানায়নটা উইক নিউক্লিওফাইল হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট কিন্তু এটা। আমি লিখে রাখি কোথাও একটা, এখানে এটা মুছে দিই, এখানটাই লিখে রাখছি। তোমরা সাইডে একটা ছোটো বক্স করে লিখে নাও যে কি লিখবে, স্টেবল অ্যানায়ন। অ্যানায়ন যদি স্টেবল হয় তাহলে 1 নম্বর হচ্ছে নিউক্লিওফিলিসিটি ডিক্রিজ করবে, অ্যাট দ্য সেম টাইম বেসিসিটিও ডিক্রিজ করবে, তাই না? ইলেকট্রন ক্লাউড যদি এখানে নাই থাকে, যদি চারিদিকে ডিসপার্স হয়ে যায়, তাহলে সেই ইলেকট্রন ক্লাউড কাউকে ডোনেট করার টেন্ডেন্সিও কমে যাবে। তাহলে এক তো নিউক্লিওফিলিসিটি ডিক্রিজ, 2 নম্বর হচ্ছে বেসিসিটি ডিক্রিজ করবে। ঠিক আছে, আরেকটা 4th এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পলটা হচ্ছে এবার RCOO মাইনাসের সঙ্গে মানে কার্বক্সিলেট আয়নের সঙ্গে এবার আমি কম্পেয়ার করব সালফোনেট আয়ন, সালফোনেট RSO3H সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিডের এইচটা চলে গিয়ে সালফোনেট আয়ন তৈরি হয়েছে। এবার দেখো এ তো কার্বক্সিলেট তো ইকুয়াল RS তৈরি করে বা ইকুইভ্যালেন্ট RS তৈরি করে, একটু আগে দেখালাম দুটো স্ট্রাকচার হয়েছে। এবার এই যে সালফোনেট এটাও কিন্তু ইকুইভ্যালেন্ট RS তৈরি করে। দেখো এইভাবে যদি এখানে রেজোনেন্স হয় তাহলে স্ট্রাকচারটা কি তৈরি হবে, আর হলো। আবার একই রকমভাবে আরেকবার হতে পারে রেজোনেন্স, আরেকটা স্ট্রাকচার তৈরি হবে। এবার দেখো এইটা বা যেটা তৈরি হবে সেটাও হচ্ছে 3টে হচ্ছে ইকুইভ্যালেন্ট RS। এবার কার্বক্সিলেটও ইকুইভ্যালেন্ট RS তৈরি করছে, সালফোনেটও তাই তৈরি করছে। তাহলে ইকুইভ্যালেন্ট RS এর সংখ্যা যেখানে বেশি সেটা বেশি স্টেবল। তাহলে যদি বেশি স্টেবল এটা হয় এই আয়নটা, তাহলে নিউক্লিওফিলিসিটি বেশি হবে কার্বক্সিলেটের। ঠিক আছে, তাহলে এইবার আমরা এই সবগুলোকে আমরা এবার একটা অর্ডারে সাজাতে পারবো নিশ্চয়ই। তাহলে সেই ফাইনাল অর্ডারটা কীরকম হবে দেখো, আর এই যে SO3 একসঙ্গে লিখেছি, RS আর 3টে O মাইনাস, এই সব থেকে লিস্ট নিউক্লিওফিলিক, তাই তো নিউক্লিওফিলিসিটি। তারপরে RCOO মাইনাস, তারপরে PHO মাইনাস, PHO মাইনাসের পরে OH মানে HO মাইনাস, তারপরে আরও মাইনাস। ঠিক আছে, কপি করো এটা আমাদের হয়ে গেল 3rd রুল। এবার 3rd রুলের মধ্যে আরও কিছু ব্যাপার স্যাপার আছে। এই যে আমি স্টেবল অ্যানায়নের কথা বললাম, এবার স্টেবল অ্যানায়ন সম্পর্কিত আরও 2-4টে এক্সাম্পল আমি অ্যাড করব, এটা কপি করে নাও। তাহলে এবার দেখো স্টেবল অ্যানায়নের কথা বললাম আমি। এবার একটা অ্যানায়ন আছে, সাপোজ O মাইনাস আছে। এইবার এখানে একটা কিছু গ্রুপ আছে, যে কোনো একটা গ্রুপ আছে। এই গ্রুপটা যদি ইলেকট্রন উইথড্রয়িং হয়, ইলেকট্রন যদি উইথড্র করে নেয়, তাহলে অক্সিজেনের ওপরে ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে। এখন যে কোনো চার্জ প্রশমনকারী এফেক্ট, খুব ভালো করে মন দিয়ে শুনবে, যে কোনো চার্জ নিউট্রালাইজিং এফেক্ট হচ্ছে স্টেবিলাইজিং এফেক্ট। যে কোনো এফেক্ট সে যদি কোনো ইলেকট্রন রিচ কোনো সেন্টার থেকে যদি ইলেকট্রন তুলে নেয়, বা যদি কোনো পজিটিভ সেন্টারের দিকে যদি ইলেকট্রন ক্লাউডকে পাঠায়, তাহলে ওই চার্জগুলো কী হবে, প্রশমিত হবে, নিউট্রালাইজড হবে। তাহলে যে কোনো নিউট্রালাইজিং এফেক্ট হচ্ছে স্টেবিলাইজিং এফেক্ট। তাহলে যদি এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলেও কী করবে, O মাইনাসের চার্জকে ডিসপার্স করবে, ডিলোকালাইজ করবে, সুতরাং সিস্টেমটাকে স্টেবল করবে। তাহলে অ্যানায়নটা যদি স্টেবল হয়ে যায়, নিউক্লিওফিলিসিটি কী হবে, কমে যাবে। তাহলে আমরা এরকম বলতে পারি যে নিউক্লিওফিলিসিটি, এটা হচ্ছে 3rd পয়েন্টের আন্ডারেই
সাব পয়েন্ট হিসাবে চলছে, ঠিক আছে। নিউক্লিওফিলিসিটি ভ্যারিজ উইথ, কী লিখবো, ইলেকট্রন উইথড্রয়িং যদি কোনো এফেক্ট থাকে তাহলে নিউক্লিওফিলিসিটি কমে যাবে। এবার ইলেকট্রন উইথড্রয়িং মানে কি, মানে ধরো -m -h -i এগুলো ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। নিশ্চয়ই তোমরা রেজোনেন্স, হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ এফেক্ট পড়েছো, সেখান থেকে তোমরা জানো এগুলো। তাহলে এরকম যদি কোনো গ্রুপ থাকে তাহলে নিউক্লিওফিলিসিটি বাড়বে, ঠিক আছে। সরি, উল্টো লিখে দিলাম না, হ্যাঁ, ইলেকট্রন উইথড্রয়িং হলে তো কমে যাবে, সরি ভুল করে দিলাম। এটা অ্যাকচুয়ালি 1/1 করে দাও। আর নিউক্লিওফিলিসিটি ভ্যারিজ উইথ +m গ্রুপ যদি থাকে, +h গ্রুপ যদি থাকে বা +i গ্রুপ যদি থাকে তাহলে নিউক্লিওফিলিসিটি বাড়বে, ঠিক আছে। এক্সাম্পল দেখি এবার। এক নম্বর ধরো O-, এখানে ধরো একটা NO2 গ্রুপ আছে, আর O-, এখানে ধরো একটা মিথাইল গ্রুপ আছে। কি হবে, NO2-র আমরা কি এফেক্ট জানি, এখানে প্যারা পজিশনে থাকলে -i আর -m শো করে, মানে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। তাহলে এই ইলেকট্রন চলে আসবে এইদিকে, তাহলে এখানে ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, তাহলে নিউক্লিওফিলিসিটি কমে যাবে। অপরপক্ষে মিথাইল +h গ্রুপ দেয়, হাইপার কনজুগেটিভ এফেক্ট দেয়, তাহলে এর নিউক্লিওফিলিসিটি বেশি হবে। যে কোনো প্লাস এফেক্ট হলে নিউক্লিওফিলিসিটি বাড়বে, মাইনাস এফেক্ট হলে নিউক্লিওফিলিসিটি কমবে। শুধু প্লাস মাইনাস মানে +m -m তাই নয়, রেজোনেটিং এফেক্ট হলেও তাই হয়। যেমন ধরো একটা এক্সাম্পল যদি এরকম দিই আমি, যে এখানে একটা নেগেটিভ চার্জ আছে আর এখানে নেগেটিভ চার্জ আছে, এটা O-, এটা O-, সরি এখানে ওটা দিইনি, এটা O, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে কে বেশি ভালো, নিউক্লিওফাইল। এবার এইখানে দেখো এই নিউক্লিওফাইল, এই নেগেটিভ চার্জটা কিন্তু এখান থেকে রেজোনেন্স হয়ে যাবে, তাই না, এইখানে, তাই না, π নেগেটিভ চার্জ, তাহলে এখানে রেজোনেন্স হবে। যদি রেজোনেন্স হয় তাহলে এখানে নেগেটিভ চার্জ আসবে আর অক্সিজেনটা কি হবে, নিউট্রাল হয়ে গেল, লোন পেয়ার দিয়ে দিল, ইলেকট্রন পেয়ার দিয়ে দিল কাউকে, তাহলে কি হবে, অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি হলো কমে গেল। কিন্তু এখানে দেখো π σ, তাহলে রেজোনেন্স হবে না। রেজোনেন্স যদি না হয় তাহলে আমরা এখানে বলবো যে ইলেকট্রন ক্লাউডটা হচ্ছে লোকালাইজড, মানে এক জায়গায় থাকবে। কিন্তু এখানে হচ্ছে ইলেকট্রন ক্লাউড ডিলোকালাইজড, ইলেকট্রন ক্লাউড ডিসপার্স হয়ে ডিলোকালাইজড হয়ে যাচ্ছে, তাহলে অক্সিজেনের মাথায় লোন পেয়ার ডেন্সিটি কমে যাচ্ছে, তাহলে নিউক্লিওফিলিসিটি কমে যাচ্ছে। তাহলে কার বেশি হবে নিউক্লিওফিলিসিটি, এটা, ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। এবার এই ধরনের আরও 2-4টা এক্সাম্পল দিচ্ছি, এগুলো কপি করো। দেখো আরও কটা এক্সাম্পল লিখেছি। প্রথমটা, এটা একটা অ্যালিফ্যাটিক গ্রুপ, এটা একটা অ্যারোমেটিক গ্রুপ। তাহলে অ্যারোমেটিক গ্রুপের যে পাই বন্ড তার সঙ্গে এই লোন পেয়ার রেজোনেন্স আসবে না, π σ লোন পেয়ার রেজোনেন্স হবে। রেজোনেন্স হলে পরে এই লোন পেয়ারটা ডিলোকালাইজড হয়ে যাবে, কিন্তু এই লোন পেয়ারটা এদিকে লোকালাইজড লোন পেয়ার, ডিলোকালাইজড লোন পেয়ার, তাহলে এর নিউক্লিওফিলিসিটি বেশি। বেসিসিটি এটাও তাই, অর্ডারটাও তাই। এখানে দেখো ইথাইল গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ। আমরা জানি কার্বনের সংখ্যা যদি বাড়ে অ্যালকিল গ্রুপে, কার্বনের সংখ্যা বাড়লে +i এফেক্টের টেন্ডেন্সি বাড়বে, সুতরাং ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি বাড়বে, অর্থাৎ অক্সিজেনের মাথায় লোন পেয়ার ডেন্সিটি বাড়বে এবং নিউক্লিওফিলিসিটি বাড়বে। এখানে আবার ডিলোকালাইজড আর এখানে লোকালাইজড, তাই না, এটা তো রেজোনেন্সে আসতে পারছে কিন্তু এখানে তো আসতে পারছে না, তাহলে এর বেশি। একই রকমভাবে এটাও লোকালাইজড, এটা ডিলোকালাইজড, তাই না, রেজোনেন্স হয়ে যাবে রিংয়ের সঙ্গে, এখানে রেজোনেন্স হবে না। এখানে দেখো OMe হচ্ছে +m শো করে আর মিথাইল হচ্ছে +h শো করে। দুটো ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি, ইলেকট্রন ডোনেটিং হলে নিউক্লিওফিলিসিটি বাড়বে, কিন্তু +m এর এফেক্ট বেশি, তাই না, মেসোমেরিক এফেক্ট, এর ইম্প্যাক্ট অনেক বেশি, তাই ইলেকট্রন ডেন্সিটি বেশি পরিমাণে বৃদ্ধি করবে এখানে, তাহলে এর নিউক্লিওফিলিসিটি বেশি হবে। আর লাস্ট এটায় আবারও দেখো π σ
কিন্তু এখানে পাই সিগমা মাইনাস চার্জ। তাহলে এখানে কি হবে, ডিলোকালাইজ হয়ে যাবে, এটা মানে রেজোনেন্স হবে, এখানে নো রেজোনেন্স হবে না, অর্থাৎ এইটা লোকালাইজড লোন পেয়ার এবং এর নিউক্লিওফিলিসিটি বেশি। ঠিক আছে, কপি করো। এবার রুল 4। রুল 4টা হচ্ছে জাস্ট রুল 3-র অপোজিট। রুল 3-তে আমরা কি বলেছিলাম, যদি ডোনার অ্যাটম সেম হয় তাহলে বেসিসিটি রানস প্যারালাল টু নিউক্লিওফিলিসিটি, কিন্তু সেটাই এখানে পাল্টে যাবে। এখানে আমরা বলবো যে বেসিসিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু নিউক্লিওফিলিসিটি ঠিক আছে, ইন কেস অফ সেম ডোনার অ্যাটম। এটাকে তুমি রুল 4টাকে অ্যাকচুয়ালি রুল 3-র একটা এক্সেপশনও বলতে পারো। এখানে আমরা বলছি যে সেম ডোনার অ্যাটমের জন্যই নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটি প্যারালাল হবে না, অপোজিট তাদের অর্ডার হয়ে যাবে। কখন? when না, ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স। যখন স্টেরিক হিন্ড্রেন্স, আমরা নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটি যে ডিফারেন্স লিখলাম লাস্ট পয়েন্টে লিখেছিলাম যে স্টেরিক হিন্ড্রেন্সটা একটা ফ্যাক্টর নিউক্লিওফিলিসিটির জন্য, ওকে অ্যাফেক্ট করে, মানে ওকে ক্ষতি করে আর কি। কী করে ক্ষতিটা, সেটা হচ্ছে লিখি যে ডিউ টু বাল্কি স্ট্রাকচার, মানে খুব মোটাসোটা চেহারার আর কি, যদি নিউক্লিওফাইল হয়, অনেক বড় যদি তার স্ট্রাকচার হয়, তাহলে it is difficult for the nucleophile to reach electron deficient carbon atom. So bond forming tendency and hence nucleophilicity will decrease. ঠিক আছে, যদি নিউক্লিওফাইলের স্ট্রাকচার খুব বড় হয় তাহলে ওর পক্ষে ওই ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার পর্যন্ত পৌঁছানোটাই মুশকিল হবে, ওকে তো তাড়াতাড়ি গিয়ে বন্ডটা তৈরি করতে হবে। নিউক্লিওফিলিসিটি মানেই তাই যে নিউক্লিওফাইল ইলেকট্রন পেয়ার খালি ডোনেটই করবে না, ডোনেট করার পরে বন্ড তৈরি করবে। তাহলে একটা অনেক বড় চেহারা নিয়ে ও যদি ওই ইলেকট্রন সেন্টার পর্যন্ত পৌঁছতেই না পারে, তাহলে বন্ড তৈরি করার কোনো ব্যাপার নেই। এবার এটা কখন হয় জেনারেলি, যদি ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনটা তার চারপাশেও যখন অনেক গ্রুপস সারাউন্ডেড থাকে, তখন মানে যখন যাকে অ্যাটাক করবে সাবস্ট্রেট সেও যখন এরকম বাল্কি হবে আর নিউক্লিওফাইলও যখন এইরকম বাল্কি হবে, তখন অ্যাটাকটা আর হবে না, রাদার তখন নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে না, তখন বেস হিসেবে কাজ করবে। ঠিক আছে, আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবে একটা। আমরা পরে এইটা নিয়ে আলোচনা আমরা করব, যেখানে আমরা বলবো যে কোন মানে কিছু ফ্যাক্টরস, যার মধ্যে একটা হচ্ছে এটাও, যেটার ক্ষেত্রে কি হয়, সাবস্টিটিউশন রিয়াকশানের তুলনায় এলিমিনেশন রিয়াকশানটা অনেক বেশি ফেভারেবল হয়। ঠিক আছে, কারণ এবার দেখো সাপোজ একটা কার্বন এরকম আছে, তো কার্বনটার এখানে একটা লিভিং গ্রুপ আছে, এবার এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে। এবার এই কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন মানে মিথাইল আছে, এই কার্বনেও মিথাইল আছে। ঠিক আছে, আর এইখানেও ধরো মিথাইল আছে। এবার একটা অনেক বড় সাইজের গ্রুপ মানে বেস বা নিউক্লিওফাইল। এবার এটা যদি লিভিং গ্রুপ হয় তাহলে এটা ডেল্টা মাইনাস, আর এই কার্বনটা ডেল্টা প্লাস, তাহলে এইটা হচ্ছে আমার ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, এইখানে এসে অ্যাটাক করতে হবে। এবার ধরো নিউক্লিওফাইল একবার OH মাইনাস, যার সাইজ খুবই ছোট, ও সহজেই এখানে এসে এর সঙ্গে বন্ড তৈরি করতে পারবে। বন্ড তৈরি করা মানে এর পি অরবিটালের সঙ্গে এর পি অরবিটালের ওভারল্যাপিং। কিন্তু যেটা OH মাইনাস না হয়, যদি এরকম হয়, ও তারপর ধরো কার্বন, তারপর ধরো এখানে CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3,
তাই এত বড় সিস্টেমটা এখানে গিয়ে এই পর্যন্ত গিয়ে পৌঁছাতেই পারবে না, মানে এখানে গিয়ে বন্ড তৈরি করতে পারবে না, ও চাইবেও না রাদার। তখন ও কী করবে, তখন ও এত দূর এসে কষ্ট না করে ও এইখান থেকে এসে একটা প্রোটন নিয়ে বেরিয়ে চলে যাবে, প্রোটন অ্যাকসেপ্ট করবে, তখন ও একটা বেস হিসেবে কাজ করবে। ঠিক আছে, তারপরে কনসিকুয়েন্সলি এইখানে যা হবে সেটা হবে, কিন্তু ও খালি একটা বেস হিসেবে কাজ করে প্রোটনটাকে নিয়ে বাড়ি চলে গেল, গিয়ে স্টেবল হয়ে চুপ করে বসে থাকলো। এখন তো স্টেবল, যখনই একটা প্রোটন গেইন করবে তখন একটা অ্যালকোহল তৈরি হয়ে যাবে, টারশিয়ারি অ্যালকোহল, এবং সেটা তো একটা স্টেবল যৌগ। ফলে অ্যাজ এ বেস এই বাল্কি যে স্ট্রাকচারসগুলো বা স্পিসিসগুলো নেগেটিভলি চার্জড, ইভেন নেগেটিভলি চার্জ যদি নাও হয়, নিউট্রালও হয়, তাহলে তো এরা অ্যাজ এ বেস খুব ভালো কাজ করে, কিন্তু নিউক্লিওফিল হিসেবে খুব ভালো এরা কাজ করে না। তাহলে যখনই এরকম স্ট্রাকচারটা ক্রমশ বড় হতে থাকবে তত কিন্তু নিউক্লিওফিলিসিটি কমবে, যদিও বেসিসিটি কিন্তু বাড়বে। কেন বাড়বে? কারণ দেখো আমি আরেকবার আঁকছি ছবিটা, তো আমি অ্যাকচুয়ালি কম্পেয়ারটাই করে দিই আর কি। সাপোজ CH3O মাইনাস, CH3 CH2O মাইনাস, CH3 হোল টুয়াইস CHO মাইনাস, আর এইটা এই লাস্টেরটারই আমি ছবি এঁকেছিলাম এক্ষুনি, টারশিয়ারি বিট অক্সাইড। এবার দেখো যত এই দিকে যাচ্ছি আমি, এই অক্সিজেনের ঠিক পাশে যে কার্বনটা আছে এটাকে খেয়াল করো, অক্সিজেনের ঠিক পাশে যে কার্বনটা, এটার সঙ্গে নাম্বার অফ মিথাইল গ্রুপস বেড়ে যাচ্ছে। মিথাইল গ্রুপ যদি বেড়ে যায়, আমি যদি ওইটাকে নিই যেটা আমি আগে এঁকেছিলাম সেটাকে যদি আমি আরেকবার আঁকি, তাহলে এই কার্বনটার 3 দিকে 3টে মিথাইল আছে। আমি আপাতত এইভাবেই লিখছি 3 দিকে 3টে, যদি এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে না। এই মিথাইলগুলো প্লাস আই দেবে, প্লাস আই, তাই তো? তাহলে এই 3টের মিলিত প্লাস আই এখানে অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি অনেক বাড়াবে। ইলেকট্রন ডেনসিটি বাড়লে ডেফিনেটলি বেসিসিটি বাড়বে, নিউক্লিওফিলিসিটিও বেড়ে যাওয়ার কথা, কিন্তু নিউক্লিওফিলিসিটিকে বাধা দিচ্ছে কে? এর এই যে বড় চেহারা। আদারওয়াইজ এটা গুড নিউক্লিওফাইল হিসেবেও কাজ করা উচিত, কিন্তু এই বড় চেহারার জন্য, এই স্ট্রাকচারটার জন্য ও কী করবে, ইলেকট্রন ডেফিশিয়েন্ট কার্বন পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাই জন্য অ্যাজ এ নিউক্লিওফাইল ওর আচরণ খুবই দুর্বল হবে, কিন্তু অ্যাজ এ বেস ও কিন্তু প্রচণ্ড স্ট্রং হবে। রাদার এইখানটায় দেখো, এটার ক্ষেত্রে দুখানা মিথাইল গ্রুপ, একটা CH তারপরে O মাইনাস, তাহলে এখানে দুটো মিথাইল গ্রুপের প্লাস আই, দুটো মিথাইল গ্রুপের প্লাস আই নিশ্চয়ই অক্সিজেন ডেনসিটি বাড়াবে, কিন্তু এটার মতন এতটা বৃদ্ধি করতে পারবে না। ফলে এটার তুলনায় এটার বেসিসিটি কম হবে, যেহেতু ইলেকট্রন ডেনসিটি কম, কিন্তু নিউক্লিওফিলিসিটি বেশি হবে। কেন? কারণ বাল্কিনেসটা কম, স্ট্রাকচারটা অনেক ছোট, তাই। ঠিক আছে, তাহলে আমরা এই এক্সাম্পলটার ক্ষেত্রে বলতে পারবো এরকম, যে ধরো এটা 1 নম্বর কম্পাউন্ড বা 1 নম্বর স্পিসিস, এটা 3, এটা লাস্ট এটা 4। তাহলে আমরা যদি বলি বেসিসিটির অর্ডার লেখো, আর আমরা যদি বলি নিউক্লিওফিলিসিটির অর্ডার লেখো, নিউক্লিওফিলিসিটি অবশ্যই একেরটা সব থেকে বেশি হবে, তারপর 2, তারপর 3 এবং ফাইনালি 4। আর বেসিসিটি উল্টো, 4 সব থেকে বেশি, তারপর 3, তারপর 2, তারপর 1। ঠিক আছে, এই জন্যই এটা হচ্ছে একটা কাইনেটিক ফ্যাক্টর, আর এটা হচ্ছে একটা থার্মোডাইনামিক ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এইরকম আরও 2-1টা এক্সাম্পল দেখো লিখছি, খুব বেশি এক্সাম্পল এরকম নেই, 2-4টেই এক্সাম্পল আছে। আমি আর 1-2টো এক্সাম্পল লিখি। সাপোজ পিরিডিন হচ্ছে এরকম তার স্ট্রাকচার, এই লোন পেয়ারটাও ডোনেট করবে অ্যাজ এ নিউক্লিওফাইল। আর যদি এই পিরিডিনের যদি সঙ্গে পাশে দুখানা এরকম বড় বড় গ্রুপ যুক্ত হয়ে যায়, টারশিয়ারি বিউটাইল গ্রুপ, তাহলে এইবার এই লোন পেয়ার যতক্ষণ C+ C∆+ অবধি পৌঁছাবে, তার আগে এরা পৌঁছে যাবে, গিয়ে একে ধাক্কা দিয়ে দেবে, মানে স্টেরিক হিন্ড্রেন্স হবে, ফলে নিউক্লিওফিলিসিটি এর বেশি। ঠিক আছে, আচ্ছা এরকম না লিখে আমি আবারও এরকম করি, এটাকে 1 আর এটাকে 2, তাহলে আমি বলবো যে বেসিসিটি হচ্ছে 2-এর বেশি আর নিউক্লিওফিলিসিটি হচ্ছে 1-এর বেশি। ঠিক আছে, থার্ড আরেকটা দেখো,
এটা একটা, আরেকটা হচ্ছে সাপোজ এরকম একটা কিছু আছে, তাহলে এটা অনেক বেশি বাল্কি, অনেক ব্রাঞ্চিং বেশি এখানে, তাহলে এটা গুড বেস বাট ব্যাড নিউক্লিওফাইল। তাহলে আবারও এটা যদি 1 হয় এবং এটা যদি 2 হয় তাহলে এদেরও এরকমই হবে, 2-এরটার বেসিসিটি বেশি এবং 1-এরটার নিউক্লিওফিলিসিটি বেশি। ঠিক আছে, একটা এরকম কম্পাউন্ড হয়, নাইট্রোজেন মাইনাস থাকে আর দুখানা আইসোপ্রোপাইল গ্রুপ থাকে। এটা আইসোপ্রোপাইল গ্রুপ তোমরা নিশ্চয়ই জানো, CH3CH3CH থাকলে তাকে আমরা আইসোপ্রোপাইল গ্রুপ বলি। আর এখানে N মাইনাস আর তার সঙ্গে Li প্লাস থাকে। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে LDA, লিথিয়াম ডি দিয়ে ডাই আইসোপ্রোপাইল। ঠিক আছে, দুখানা আইসোপ্রোপাইল, A ফর অ্যামাইড। ঠিক আছে, NH2 মাইনাস থাকলে তাকে আমরা অ্যামাইড বলি। তাহলে এটা লিথিয়াম ডাই আইসোপ্রোপাইল অ্যামাইড, এটা একটা স্ট্রং বেস, অত্যন্ত স্ট্রং বেস, কিন্তু এটা একটা খুব বাজে নিউক্লিওফাইল, ব্যাড নিউক্লিওফাইল ডিউ টু এই বাল্কি স্ট্রাকচার, কিন্তু খুব ভালো বেস হিসেবে ও কাজ করে। আমরা LD এর ইউজ বা রিয়াকশান 2-একটা পরবর্তীকালে পড়বো। ঠিক আছে, কপি করো। দেখো লাস্ট রুল হচ্ছে রুল 5 হচ্ছে সাইজ অফ ডোনার অ্যাটম। আমরা এটা জেনারেলি এই রুলটা আমরা অ্যাপ্লাই করি তখনই যখন আমরা যাই অ্যালং গ্রুপ, অ্যালং এ গ্রুপ মানে টপ টু বটম। ঠিক আছে, ইন পিরিয়ডিক টেবিল, তখন সাইজ ফ্যাক্টরটা ডমিনেট করে ওভার ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর। আমরা পিরিয়ডিক টেবিলে এর আগে লেফট টু রাইট গেলাম, তখন আমরা ইলেকট্রোনেগেটিভিটি কম্পেয়ার করেছিলাম। টপ টু বটম গেলেও ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়, মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয়, কিন্তু তার থেকে সাইজ ফ্যাক্টর অনেক বেশি ডমিনেন্ট, তাই আমরা সাইজ ফ্যাক্টর দিয়ে এখানে আলোচনা করি। তো খুব সহজ যেটা এক্সাম্পল সেটা হচ্ছে F মাইনাস Cl মাইনাস Br মাইনাস অ্যান্ড I মাইনাস। এইবার খুব কেয়ারফুলি এই জায়গাটা দেখবে, এটা হচ্ছে এমন একটা রুল যেখানে দুটো কন্ডিশন আছে। যখন আমরা সাইজ কম্পেয়ার করি নিউক্লিওফাইলগুলোর সাইজের মাধ্যমে, যখন তাদের নিউক্লিওফিলিসিটি কম্পেয়ার করি, তখন আমাদেরকে দেখতে হয় যে আমরা সলভেন্ট কি ব্যবহার করছি। একটা এফেক্ট হয় যখন আমরা পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করি, আর অপোজিট এফেক্ট হয় যখন আমরা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজ করি বা নন পোলার সলভেন্ট ইউজ করি বা কোনো সলভেন্ট ইউজ করি না। সলভেন্ট ইউজ না করেও গ্যাস ফেজে রিয়াকশান হয়। আমরা জানি রিয়াকশান দুটো ফেজে হয়, আইদার গ্যাস ফেজ অথবা সলিউশন ফেজ। তো যখন সলিউশন ফেজে রিয়াকশান করাবো তখন পোলার প্রোটিক সলভেন্টে যে ধরনের রেজাল্ট পাবো, পোলার অ্যাপ্রোটিক বা নন পোলার সলভেন্টে তার অপোজিট রেজাল্ট পাবো, এবং সেই রকমই রেজাল্ট পাবো গ্যাস ফেজে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আলোচনা করি পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিকের খুব ভালো এক্সাম্পল হচ্ছে জল। এখন তোমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে জল আয়নের হাইড্রেশন পড়েছো, হাইড্রেশন এনার্জি সব থাকে এখানে। সেখানে আমরা কি দেখি যে যত চার্জ ডেন্সিটি কোনো একটা আয়নের, যত চার্জ ডেন্সিটি বাড়ে, চার্জ ডেন্সিটি মানে যত তার সাইজ কমে, সাইজ কমলে চার্জ ডেন্সিটি বাড়বে, মানে চার্জ বাই ভলিউম। তাহলে ভলিউম যত কমবে তত রেশিওটা চার্জ বাই ভলিউম রেশিও বাড়বে, মানে চার্জ ডেন্সিটি বাড়ছে। তাহলে যত চার্জ ডেন্সিটি বাড়ে তত অ্যাটমটার হাইড্রেশন বেশি ভালো হয়। আমরা আগের দিন সলভেন্টের কিছু বৈশিষ্ট্য পড়েছিলাম, সেইখানে আমরা বলেছিলাম যে পোলার প্রোটিক সলভেন্ট ক্যান সলভেট বোথ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। এটা আমরা বলেছিলাম আগের দিনকে। অর্থাৎ পোলার প্রোটিক সলভেন্ট অ্যানায়ন এবং ক্যাটায়ন দুজনকেই হাইড্রেটেড করতে পারে, সলভেটেড করতে পারে। ঠিক আছে, সলভেটেডকে যখন আমরা জল ব্যবহার করছি তখন আমরা হাইড্রেট বলবো। জলের ক্ষেত্রে সলভেশনকে হাইড্রেশন বলে, তোমরা জানো নিশ্চয়ই। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, যত আমি লিখছি দেখো, সাইজ যদি কমে যায়, সাইজ সব থেকে কম কার এই চারজনের মধ্যে F মাইনাসের, তাহলে সাইজ যত কমে যাবে তত চার্জ ডেন্সিটি বাড়বে। চার্জ ডেন্সিটি বাড়লে
আয়নটার হাইড্রেশন বাড়বে, আর যত হাইড্রেশন হয় তত আমরা জানি হাইড্রেটেড রেডিয়াস সেইটা বেড়ে যায়, ঠিক আছে। এস ব্লক এলিমেন্টেও পড়েছো নিশ্চয়ই ক্লাস 11-এ। তাহলে হাইড্রেটেড, আমরা হাইড্রেটেড লিখে ফেললাম আগে, সাইজ অফ লিখে দিই, সাইজ অফ হাইড্রেটেড আয়ন, সাইজ অফ হাইড্রেটেড আয়ন ইনক্রিজ করবে। যত বেশি হাইড্রেশন তত হাইড্রেটেড আয়নের সাইজ ইনক্রিজ করে গেল। মানে শুরুতে আমরা যখন নিয়েছিলাম আয়নগুলো তখন তাদের যা সাইজ ছিল, যেই আমি পোলার প্রোটিক সলভেন্টে দিলাম, সলভেন্টে সে যখন হাইড্রেটেড হয়ে গেল আয়নটা, তখন যে সব থেকে ছোটো সাইজের ছিল সে হয়ে গেল সব থেকে বড়ো সাইজের আফটার হাইড্রেশন, কারণ ওকে জলের মলিকিউলগুলো ঘিরে ধরেছে। তাহলে এবার যদি সাইজ যদি বেশি হয়ে যায়, তাহলে ভাবো সলিউশনের মধ্যে নিউক্লিওফাইল আছে, তার সাইজ অনেক বড়, একটু আগে আমরা পড়ছিলাম স্টেরিক ফ্যাক্টর। তাহলে সাইজ যেই বড় হয়ে যাবে তখন ওর যে আয়নিক মোবিলিটি, মানে যত তাড়াতাড়ি ও মুভ করতে পারবে সেটা কমে যাবে। মুভ করতে গেলেই যদি বড় সাইজের হয়ে যায়, তাহলে মুভ করতে গেলেই পাশের জনের সঙ্গে ধাক্কা লেগে যাবে, তাহলে মুভমেন্টটা বাধাপ্রাপ্ত হবে। তাহলে খুব তাড়াতাড়ি ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার পর্যন্ত পৌঁছানোটা মুশকিল হয়ে যাবে। আর নিউক্লিওফিলিসিটি মানেই হচ্ছে কত তাড়াতাড়ি, হাউ ফাস্ট ইট উইল ফর্ম বন্ড উইথ ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন। তাহলে যত হাইড্রেটেড আয়নের সাইজ বড় হয়ে যাবে তত তার আয়নিক মোবিলিটি কমবে, তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন পর্যন্ত পৌঁছতে পারবে না, নিউক্লিওফিলিসিটি কমবে। তাহলে এখানে আমি কী লিখব এরপরে, যে আয়নিক মোবিলিটি কমে যাবে অ্যান্ড হেন্স নিউক্লিওফিলিসিটি কমে যাবে। তাহলে পুরো ব্যাপারটা ফাইনালি কী দাঁড়ালো, ওভারঅল সাইজ কমলে নিউক্লিওফিলিসিটি কমবে। তো আমার নিউক্লিওফিলিসিটি প্যারালালস সাইজ কখন, পোলার প্রোটিক সলভেন্টে। তাহলে আমরা ফাইনালি এখান থেকে কনক্লুশন কি লিখতে পারি, কনক্লুশনটাকে লিখি, দেয়ারফোর ইন পিপিএস পোলার প্রোটিক সলভেন্ট নিউক্লিওফিলিসিটি ভ্যারিজ উইথ সাইজ, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন পিপিএস পোলার প্রোটিক সলভেন্ট। তাহলে এবার বলো এই চারজনের মধ্যে নিউক্লিওফিলিসিটি কার সব থেকে বেশি হবে? যার সাইজ কম তার নিউক্লিওফিলিসিটি কম, তাহলে যার সাইজ বেশি তার নিউক্লিওফিলিসিটি বেশি, তাহলে সব থেকে বেশি সাইজ কার? আয়োডিন, আয়োডাইড। তাহলে এই হচ্ছে অর্ডার, কিসের অর্ডার? এটা হচ্ছে নিউক্লিওফিলিসিটির অর্ডার। খুব ভালো করে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, বেসিসিটির অর্ডার এদের কী হবে? বেসিসিটি এটা নিশ্চয়ই লেখা হয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আচ্ছা, এটা আরেক রকমভাবে এক্সপ্লেন করা যায়, মানে আমি যদি এই সাইজ আয়নিক মোবিলিটি না বলি, আরেক রকমভাবে দেখো, যত আমরা এইদিকে যাচ্ছি নর্মালি, মানে পোলার প্রোটিক সলভেন্টে মেশানোর আগের কথাই বলছি, নর্মালি আমরা যদি পিরিয়ডিক টেবিলের ট্রেন্ড ধরে আলোচনা করি, তাহলে ফ্লোরাইড থেকে ক্লোরাইড থেকে ব্রোমাইড থেকে আয়োডাইড সাইজ বাড়ছে। সাইজ যত বাড়বে, তোমরা ফাজান্স রুল পড়েছো কেমিক্যাল বন্ডিংয়ে, যত সাইজ বাড়বে অ্যানায়নটা তত তার বেশি পোলারাইজিবিলিটি হবে, অ্যানায়নটা তত বেশি পোলারাইজ হতে পারবে। আর পোলারাইজিবিলিটি বাড়লে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেড়ে যায়, তার মানে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করার টেন্ডেন্সি বেড়ে যায়। আর বন্ড ফর্মেশন করাই তো নিউক্লিওফিলিসিটির আরেকটা প্রধান কাজ, যে খালি ইলেকট্রন পেয়ার ডোনেট করলেই হবে না, বন্ডও তৈরি করতে হবে। তাহলে যত আয়নের সাইজ বাড়বে তত পোলারাইজিবিলিটি বাড়বে এবং কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের টেন্ডেন্সি বাড়বে, সুতরাং নিউক্লিওফিলিসিটি বাড়বে। তাহলে ওটাও লিখতে পারো তুমি, ওটাও লিখে দিচ্ছি আমি এখানটায়। তাহলে এটা একটা হয়ে গেল। তাহলে এইখানে আর একটা সেকেন্ড একটা জিনিস, যে যত সাইজ বাড়বে পোলারাইজিবিলিটি, সাইজ অফ অ্যানায়ন লিখে দিই, সাইজ অফ অ্যানায়ন যত বাড়বে পোলারাইজিবিলিটি বাড়বে, তাহলে বন্ড ফর্মেশন টেন্ডেন্সি বাড়বে, তাহলে নিউক্লিওফিলিসিটি বাড়বে। কপি করো, আমি তারপর ওই বেসিসিটিতে আসছি। দেখো, যদি বেসিসিটি কম্পেয়ার করতে হয় তাহলে আগে এদের কনজুগেট অ্যাসিড বানিয়ে দিই, ঠিক আছে। কনজুগেট অ্যাসিড কী করে বানাবো? এইচ যোগ করে দাও। এবার এইটা আমরা জানি, এটা আমাদের কাছে খুবই কমন, যে এই
হ্যালোজেনগুলোর যে হাইড্রাসিড, হ্যালোজেন হাইড্রাসিড, তাদের মধ্যে সবথেকে স্ট্রং অ্যাসিড হচ্ছে HI। তাহলে এই অ্যাসিড যদি সবথেকে স্ট্রং হয়, আমি বলছি যে অ্যাসিড স্ট্রেংথ, এই হচ্ছে তার অর্ডার। তাহলে যে অ্যাসিড যত বেশি স্ট্রং, তার কনজুগেট বেস তত উইক হয়, আমরা জানি, তাই না? স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস উইক, উইক অ্যাসিডের কনজুগেট বেস স্ট্রং, এরকম অপোজিট একটা ওদের মধ্যে থাকে। তাহলে বেস হচ্ছে I মাইনাস আর Br মাইনাস Cl মাইনাস F মাইনাস। তাহলে বেসিসিটির অর্ডার কী হবে? সব থেকে এটা উইক বেস হবে, তাই না? তাহলে দেখো এই যদি অর্ডার হয়, তাহলে নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটি অর্ডার কী হয়ে গেল? অপোজিট হয়ে গেল। তাহলে আমরা বলবো যে ইন পোলার প্রোটিক সলভেন্ট নিউক্লিওফিলিসিটি ভ্যারিজ উইথ 1/বেসিসিটি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। নিউক্লিওফিলিসিটি ভ্যারিজ উইথ 1/বেসিসিটি যখন পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করব, যখন আমরা টপ টু বটম আসবো পিরিয়ডিক টেবিলে। আদারওয়াইজ এই সলভেন্টের গল্প কিন্তু আসবে না। এটা কিন্তু তুমি এবার বিভিন্ন জায়গায় আগে যে এক্সাম্পলগুলো আমরা করালাম, আগের যে রুলগুলো করালাম, সেখানে তুমি যদি এবার পোলার প্রোটিক আর পোলার অ্যাপ্রোটিকের গল্প নিয়ে চলে আসো, তাহলে ভুলভাল হয়ে যাবে। সলভেন্ট আমরা তখনই দেখব, পোলার প্রোটিক সলভেন্ট নাকি অ্যাপ্রোটিক সলভেন্ট, যখন আমরা দেখব যে যাদের মধ্যে কম্পেয়ার করতে বলা হয়েছে তারা পর্যায় সারণীতে একই গ্রুপে থাকছে, টপ টু বটম মানে ওপর নিচে থাকছে। যদি সেরকম না হয়, তাহলে এই সমস্ত কোন সলভেন্ট নয়, ওই সব কথা আসবেই না। ঠিক আছে, তাহলে এটা হলো একটা। একই রকমভাবে আমরা পোলার প্রোটিক হলো, পোলার অ্যাপ্রোটিকটা বলি একটু, তাহলে বুঝতে পারবে। দেখো পোলার আমরা বলছি ইন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট বা নন পোলার সলভেন্ট বা গ্যাস ফেজ, এই তিনটাতে একই রকমের নিয়ম হবে। কী নিয়ম সেটা আমরা এর আগের দিন জেনেছিলাম যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ক্যাটায়নগুলোকে ডিজলভ করতে পারে, মানে সলভেট করতে পারে, কিন্তু অ্যানায়নগুলোকে পারে না ডিউ টু স্টেরিক ফ্যাক্টর। তো সেটা একবার লিখি যে পোলার প্রোটিক সলভেন্টগুলো কী করে, ক্যান সলভেট ক্যাটায়ন বাট ক্যানট সলভেট অ্যানায়ন। এবার নিউক্লিওফাইল বা বেস যাই হোক না কেন, সেটা তো অ্যানায়নই হবে। তাহলে যদি একে সলভেটেড করতে না পারে, তাহলে ওই হাইড্রেশনের ওই গল্প আসবে না। তাহলে সলিউশনের মধ্যে মানে সলভেন্টের মলিকিউল যদি ওদেরকে ঘিরে না ধরে, তাহলে ওরা কী থাকবে? ফ্রি থাকবে। আর ফ্রি যদি থাকে, তাহলে ফ্রি টু অ্যাট্যাক, যে কোনো সময় সাবস্ট্রেটকে অ্যাট্যাক করতে পারবে। তাহলে এইবার ইলেকট্রন ডেন্সিটি ডিসাইড করবে যে অ্যাটাকিং টেন্ডেন্সি কত বেশি হবে না কম হবে। তাহলে এবার যার ইলেকট্রন ডেন্সিটি বেশি, তার অ্যাটাকিং টেন্ডেন্সি বেশি। তাহলে আমরা কি লিখবো এবার, যে সো অ্যানায়ন্স রিমেইনস ফ্রি ইন সলিউশন, ফ্রি টু মুভ অ্যাকচুয়ালি। তাহলে এবার কি হবে, তাহলে ইলেকট্রন ডেন্সিটি ভ্যারিজ উইথ নিউক্লিওফিলিসিটি। ঠিক আছে, এইবার ইলেকট্রন ডেন্সিটি কার বেশি? ওই একই এক্সাম্পল যদি আমি বলি, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। আয়োডাইড অনেক বড় সাইজ, তাহলে অনেক বড় একটা ভলিউমের মধ্যে ইলেকট্রন ক্লাউড পুরো ডিসপার্সড হয়ে আছে। তাহলে চার্জ ডেন্সিটি কমে গেল, ভলিউম বাড়লে চার্জ ডেন্সিটি কমে যাবে। তাহলে চার্জ ডেন্সিটি কোথায় বেশি হবে? সব থেকে যে ছোটো সাইজ তার, সুতরাং তার নিউক্লিওফিলিসিটি বেশি হবে। তাহলে এটা হচ্ছে ইন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট বা নন পোলার সলভেন্ট বা গ্যাস ফেজ। তাহলে আমরা বলবো যে নিউক্লিওফিলিসিটি F মাইনাসের বেশি, তারপরে Cl মাইনাস, তারপরে ব্রোমাইড, তারপরে আয়োডাইড। আর বেসিসিটি তো এইসব সলভেন্টের কোনো ফ্যাক্টর নেই ওখানে, তাই না? ওটা জাস্ট খালি প্রোটনকে অ্যাকসেপ্ট করলো, দ্যাটস ইট। তাহলে পোলার প্রোটিক বা পোলার অ্যাপ্রোটিক যে কোনো মিডিয়ামেই বেসিসিটির অর্ডার কিন্তু চেঞ্জ হবে না, বেসিসিটির অর্ডার চেঞ্জ হবে না। পোলার প্রোটিকেও যা ছিল পোলার অ্যাপ্রোটিকেও তাই থাকবে। তাহলে এবার এই ক্ষেত্রে বলো যে পোলার অ্যাপ্রোটিকের ক্ষেত্রে নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটি এবার আগের মতন প্যারালাল হয়ে গেল, তাই তো? নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটি প্যারালাল হবে না কেবলমাত্র যখন
যাদের মধ্যে কম্পেয়ার করছি তারা একই পিরিয়ডের হবে এবং পোলার প্রোটিক সলভেন্টে থাকবে। খুব ইম্পর্টেন্ট, পরে এইগুলো সব কাজে লাগবে, কাজে যখন লাগবে তখন যেন এগুলো আমরা ভুলে না যাই, তাহলে মুশকিল হবে, তাহলে কিন্তু সব উত্তর গণ্ডগোল হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা যা যা এখানে শিখছি সেগুলো সবই হচ্ছে পরবর্তীকালে যা শিখবো তার প্রস্তুতি আর কি। যদিও এই জায়গা থেকেও খুব কোয়েশ্চেন আসে, মানে নিউক্লিওফিলিসিটি কম্পেয়ার করো, এরকম কোয়েশ্চেন বহু আসে নিট বা জেই পরীক্ষাতে, তো সেক্ষেত্রেও এগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমরা ফাইনালি একটা কনক্লুশনে আসি যে ইন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট নিউক্লিওফিলিসিটি প্যারালালস বেসিসিটি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের আজকের লাস্ট কনক্লুশন। ঠিক আছে, কপি করো। তাহলে নিউক্লিওফিলিসিটি এবং নিউক্লিওফাইলস সংক্রান্ত আলোচনা এখানেই শেষ হলো, আশা করা যায় বোঝাতে পারলাম। পরের ভিডিওতে আমরা ইলেকট্রোফাইল এবং ফ্রি রেডিক্যাল সম্পর্কে পড়ব, অথবা আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের জন্য বা এলিমিনেশন রিয়াকশানের জন্য SN1 বা E1 বা পরবর্তীকালে আরও অন্যান্য রিয়াকশানের জন্য কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি সংক্রান্ত কিছু আলোচনা করতে হয়। তাহলে আমরা আইদার কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট সংক্রান্ত আলোচনা শুরু করব, অথবা আমরা ইলেকট্রোফাইল বা ফ্রি রেডিক্যাল অ্যাজ অ্যান অ্যাটাকিং রিয়েজেন্ট এইগুলো নিয়ে পড়বো। তাহলে আজকের ভিডিও এইটুকুই। তবে যাওয়ার আগে আরও একবার রিকোয়েস্ট করি যে যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো। খুব মন দিয়ে পড়াশুনো করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।